তাহলে তো মনে হয় না যে কোনো প্রতিবন্ধী অপ্রতিবন্ধীর এই সীমাটা সবসময় মানে বড় করে দেখা হবে। তা আপনার কি মনে হয়, ধরুন যাদের অঙ্গ বিচ্যুতি আছে আর কি, ধরুন কারোর চোখের সমস্যা বা পায়ের সমস্যা, হাতের হতে পারে কারো, সেরকম কারোর প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি আর সাধারণ আমাদের মতো, আমাদের হাত পা সবকিছু ঠিকঠাক আছে, তবু আপনার কি মনে হয় যে কিন্তু হয়তো আমরা অলস হতে পারি অনেকে, তা আপনার কি মনে হয় যে প্রতিবন্ধকতা বা মানে এরকম অঙ্গ বিচ্যুতি ঘটলে কি তাদের তাদেরকে প্রতিবন্ধী বলবো নাকি? এর পেছনে হচ্ছে প্রতিবন্ধকতা, এই অলস বা অলসটা একটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কে কার কতটা কাজ করার ক্ষমতা রয়েছে তার প্রেক্ষিত থেকে অলসতাটাকে নির্মাণ করা হয়, যে কে কতটা অলস, কতটা ক্ষমতা রয়েছে। মানে সাধারণ অসাধারণের ব্যাপার নেই, প্রত্যেকটা মানুষই কিন্তু পারে সমান কাজ করতে, তাদের মধ্যে সেই ক্ষমতাটুকু আছে। স্বামীজি একটা জায়গায় বলেছিলেন যে সমস্ত ক্ষমতাই তোমার অন্তরের মধ্যে নিহিত আছে, তুমি সবকিছু করতে পারো। তার মানে মনের শক্তিটা হচ্ছে বড় শক্তি। হ্যাঁ অবশ্যই, মানে মনটাকে সবসময় এমন ভাবেই দৃঢ় রাখতে হবে যাতে আমরা কখনোই না বুঝতে পারি যে আমাদের কোনো অসুবিধা আছে। এখানে এসে আমার যেটা একটা প্রথমেই আমার যে বিষয়টা মাথার মধ্যে স্ট্রাইক করেছিল সেটা হচ্ছে যে অপরাজিত। অপরাজিত কথাটা হয়তো মানে যাদের কোথাও অঙ্গ বিচ্যুতি আছে বলে তাদেরকে অপরাজিত হিসাবে এবং কিছুটা গৌরবান্বিত করে দেখা, মানে গৌরবান্বিত করার পেছনে একটা কারণ আছে, যে কারণটা আমি পরে আসছি। কিন্তু মোটেই আমি কিন্তু অপরাজিত নয়, আমি যথেষ্টভাবে পরাজিত। কারণ প্রত্যেকটা মানুষ যদি পরাজিত হয় তাহলে আমার অপরাজিত হওয়ার আসলে বলেই না যে প্রত্যেকটা সফলতার মূলেই কিন্তু প্রত্যেকটা সফল ব্যক্তির পেছনে মানে আলোর পেছনে কিন্তু অন্ধকার থাকে। হ্যাঁ, যে আজকে অপরাজিত মানে কি যে পরাজিত হতে হতে তারপরে সে একটা জায়গায় পৌঁছায়, মানে আপনাদের এতগুলো হার্ডলস, এত চড়াই উতরাই পেরিয়ে তারপরে কিন্তু একটা জায়গায় পৌঁছেছে। হ্যাঁ, সেটার জন্যই বলা যে সেটা অনেকের কাছে অনুপ্রাণিত করবে, অনেকের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা হ্যাঁ, এইটা একটা কারণ হতে পারে যে আমার এখানে আসার মধ্য দিয়ে যে যদি আমরা পশ্চিমবঙ্গে তো আমাদের প্রতিবন্ধীদের সংখ্যা মানে যদিও সঠিক আদমশুমারি পাওয়া যায় না, তা সত্ত্বেও 20 লক্ষের কাছাকাছি 2001 সালের আদমশুমারি অনুযায়ী 2011 সালে এখনো আমাদের ভারত সরকার আদমশুমারি বের করতে পারেনি প্রতিবন্ধীদের জন্য বিশেষ। সেই 20 লক্ষ প্রতিবন্ধী মানুষদের পরিবারে তাদের পারিপার্শ্বিক অবস্থায় তারা কিভাবে থাকছে বা কিভাবে তারা বেঁচে আছে বা তাদের লক্ষ্যটা কি হওয়া উচিত, এই জন্যই এই ধরনের অনুষ্ঠানের মনে সাফল্যটা আসে। আপনি তো পার্শ্ব শিক্ষকও ছিলেন কলেজে, তো এখন কি করছেন সেটা? না, সেটা ছেড়েছি। আমি খুব লাকি যে আমি এমএ পাস করি 2009 সালে এবং 2009 জুলাই মাসে একটি কলেজে জয়েন করি এবং আমার নিজেরই কলেজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়, ওখানে 1 বছর 4 মাস পড়াই। তারপরে আমি তার ইতিমধ্যে আবার 2009 সালে অক্টোবরে আমি সোনারপুর মহাবিদ্যালয় জয়েন করেছিলাম, সেটাও 2011 সালে অক্টোবর পর্যন্ত পড়িয়েছি। মানে আমার অলরেডি 2 বছরের এবং তার কিছু বেশি আমার কর্মজীবন অতিক্রান্ত হয়েছে। তারপরে আমি কর্মজীবন থেকে সাময়িক অব্যাহতি নিয়ে আমি আমার আপাতত আমার গবেষণার জন্য আমি কলেজ যাবতীয় পড়াশোনা মানে হ্যাঁ নিজের ইচ্ছা না মানে নিজের ইচ্ছাতেই আমি ছেড়ে দিয়ে আমি আপাতত জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাজ করছি এবং এখানে পড়াচ্ছিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আর আপনি তো সমাজের জন্য কিছু করছেন যেটা একটু আগে বলছিলেন, একটা প্রতিবন্ধী ব্যক্তি মানে যে সে শুধু মানে সমাজ থেকে শুধু নেবে মানে বিনিময়ে সমাজে কিছু দেবে না, সেটা হতে পারে না। মানে প্রতিবন্ধী মানে আমাদের কনসেপ্ট হচ্ছে সরকার তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয় তোদের জন্য, তোদের এই করে মানে আমাদের জন্য সমস্ত কিছু আমাদেরকে সরকার দিয়ে রেখেছে, তার নয়। কিন্তু মানে এর জন্য হয়তো আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরাই অনেকাংশে দায়ী। তারা এমনভাবে সমাজ থেকে নেয় বা সমাজকে এমনভাবে তারা দেখতে শুরু করে, সমাজ মানে আমাদেরকে এই দেবে, রাষ্ট্র মানে এই দেবে। তার বিনিময়ে মানে সমাজের প্রতি আমাদের যে কর্তব্য, সমাজের প্রতি আমাদের যে ভাবনা চিন্তা, সেগুলো নিয়ে সমানভাবে ভাবতে হবে। সেই ভাবনার পেছনে মানে আমি যদি সমাজকে প্রত্যুত্তরে কিছু দিতে পারি তবেই কিন্তু সমাজ আমাদের যেটা মানে প্রতিবন্ধী আন্দোলনের মূল কথা সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা, সেইটা পাওয়া যাবে। আজ আমি যাই করি কিন্তু আমার মর্যাদাটা কোথাও যেন একটু হলেও লঙ্ঘিত, মানে একটু হলেও কোথাও একটু অবমাননাকর মর্যাদা আমি
মানে পাই না এরকম আমি বলবো না, সেই মর্যাদাটা তখনই ফিরে আসবে যখন আমি সমাজে কিছু অবদান রাখতে পারবো। এই জন্যই সেজন্যই আপনি হ্যাঁ, আমরা এই জন্যই মানে আমি ছিলাম এবং আমার কিছু বন্ধুরা আমরা এই স্বামী বিবেকানন্দের 150তম জন্ম শতবর্ষ উপলক্ষে একটি ট্রাস্ট আলো, ট্রাস্টের নাম হচ্ছে আলো, আমরা আলো নামে একটি ট্রাস্ট করেছি, যাদের উদ্দেশ্য হচ্ছে গ্রাম বাংলার আর্থিকভাবে এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কিছুটা সহযোগিতার কাজে লাগা। এখনো পর্যন্ত কি কি কাজ করেছেন আপনারা? এখনো পর্যন্ত আমরা প্রায় হাওড়া, বর্ধমান এবং হুগলি জেলার প্রত্যন্ত গ্রামে কিছু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তবে মূলত ছাত্রীদেরই আমরা মানে নারী শিক্ষার উপরে বেশি জোর দিচ্ছি, কারণ আমরা জানি গ্রামের দিকে নারী শিক্ষার প্রসার সেইভাবে ঘটেনি। আমরা নিজের অভিজ্ঞতায় বলতে পারি, আমি আমার গ্রামের প্রথম ব্যক্তি যে প্রথম MA পাস করেছে, এবং আমার গ্রামে আমি দেখেছি যে মানে মেয়েদের 14 বছর 15 বছরে বিয়ে দিয়ে দেওয়া, অর্থাৎ নারী শিক্ষার প্রতি অনাগ্রহ গ্রামের দিকে বিপুল ভাবে দেখা যায়। তার জন্য আমরা এই নারী শিক্ষার প্রসার সঙ্গে সঙ্গে অবশ্যই ছাত্রদেরও শিক্ষার প্রসারের জন্য আমরা 7টা স্টুডেন্টকে প্রথমে নির্বাচিত করেছি, তাদেরকে আমরা মান্থলি বেসিসে একটা স্কলারশিপ দিচ্ছি। এই স্কলারশিপটা তারা যতদূর পড়াশোনা করতে চাইবে ততদূর দেওয়া হবে, এবং এই ট্রাস্টের ফান্ডটা পুরোটা কিন্তু আমরা বন্ধুরাই দিয়ে চালাই। আমরা যে যা উপার্জন করি সেই টাকা থেকে কিছুটা দিয়ে এই ট্রাস্টটা আমরা চালাচ্ছি। আচ্ছা, আপনি তো খেলাধুলাও বেশ করতেন আর কি, সেই বিষয়ে একটু শুনি না। খেলাধুলা বলতে এখন তো খেলাধুলা বলতে ক্যারাম আর কার্ড ছাড়া আর কিছুই খেলি না, তাস ছাড়া। হ্যাঁ, ছোটবেলায় খেলাধুলা করেছিলাম, একবার ট্রাইসাইকেল রেসে, মানে আমি ট্রাইসাইকেলে করে যাতায়াত করি বলে রাখা ভালো, আমি একবার ট্রাইসাইকেল যেটা বলে ট্রাইসাইকেল রেস, ওখানে মানে জেলা স্তরে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, রাজ্য স্তরেও সেকেন্ড হয়েছিলাম একবার ট্রাইসাইকেলের, সম্ভবত 1999 সালে। তারপর থেকে মানে পড়াশোনার চাপে আর এইসব করা হয়ে ওঠেনি আর কি। এছাড়া আপনি তো ক্রিকেটও খেলতেন। ক্রিকেট বলতে হ্যাঁ, ছোটবেলায় একটু আধটু মানে বন্ধুদের সাথে দুটো হাঁটু দিয়ে আপনি হ্যাঁ, ক্রিকেট খেলতেন। হ্যাঁ, ওই ছোটবেলায় একটু আধটু বন্ধুদের সাথে, ওটা মানে সময়ের মানে ইচ্ছা থাকলে সবই হয়, যে আপনি হ্যাঁ, হাঁটু ইচ্ছা দিয়ে থাকলে খেলছেন। হ্যাঁ, ইচ্ছা থাকলে হয়, এটা নিয়ে কোনো থাকে না, সন্দেহ নেই। আর আর আপনি আর অবসর সময় কাটান কিভাবে, মানে আপনার শখ কিছু আছে কি? শখ নেই, ইচ্ছা আছে প্রচুর, যেহেতু মানে ভারতের নাগরিক হিসাবে বা একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো, সেই ইচ্ছাটা জানি না কতটা করতে পারবো, তবে সেই ইচ্ছার প্রথম ধাপ আমরা আলো করেছি, আলো খুলেছি। আর এছাড়া আপনি তো লেখেন শুনেছি। হ্যাঁ, মানে আমি বিভিন্ন ধরনের প্রবন্ধ, সমাজতাত্ত্বিক প্রবন্ধ লিখি, কবিতা লিখতাম এক সময়, মানে যেটা প্রত্যেকটা বাঙালি কবিতা লেখে, সুতরাং আমিও কবিতা লিখতাম, সেটা প্রবন্ধ কবিতা লিখেন আপনি? হ্যাঁ, মানে কবিতা লিখতাম, প্রবন্ধ লিখি বিভিন্ন সমাজতাত্ত্বিক সমস্যা, তবে সেখানে প্রতিবন্ধকতা বিষয় যে সবসময় আসে তা নয়, বিভিন্ন ধরনের প্রবন্ধ লিখেছি। আচ্ছা, আর আমরা সাধারণত অনেকেই বলি বা শুনে থাকি যে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে সফলতার মূলে কোনো নারী থাকে। তা আপনার জীবনে কি এমন কোনো নারী আছে যে আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে এত দূর আসার জন্য? নয়, আমি এটা মানে আমি যেহেতু এই বিষয়টা নিয়ে গবেষণা করছি, আমি তাই হয়তো প্রতিবন্ধকতার বিষয়ে বলছি, যে প্রত্যেকটা প্রতিবন্ধী ব্যক্তি তারা যে প্রতিষ্ঠা পেয়েছে বা যে প্রতিষ্ঠা পেতে চলেছে, তাদের পেছনে কিন্তু তাদের বাবার থেকে তাদের মায়ের অবদান বেশি থাকে। আমি জানি না, আমাদের পুরুষতান্ত্রিক সমাজে হয়তো পুরুষেরা সহজেই অবহেলা করতে পারে মানে সন্তানদের প্রতি, যেটা মায়েরা পারে না। মানে আপনার জীবনে আপনার মা ছাড়া আমি বলতে পারি যে